মেঘালয়ের মাওফালাং জেলার একটা ছোট্ট গ্রাম কিয়াম। আজকে আমি আমার সফরসঙ্গীদের সাথে সেখানেই পৌঁছবো, আর আমার সাথে তোমরাও পৌঁছে যাবে সেখানে। নমস্কার বন্ধুরা, আরও একবার অনেক অনেক ওয়েলকাম সেজতি স্টোরিতে। আর সেই গ্রামে পৌঁছানোর জন্যই আমাকে সবার প্রথমে যেতে হবে গৌহাটিতে। তাই নিউ কোচবিহার স্টেশন থেকে আমি প্রথমেই বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পড়লাম। ট্রেন পথে মেঘালয়ে পৌঁছতে হলে সবার প্রথমে আমাদেরকে নিয়ারেস্ট স্টেশন গৌহাটি অবধি পৌঁছতেই হবে। সেখান থেকে আমাদের বাই কারে জার্নি শুরু হবে। হাওড়া, শিয়ালদা, ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক কানেক্টিং ট্রেন রয়েছে সরাসরি গৌহাটি পৌঁছানোর জন্য। তবে আমি বন্দে ভারত এক্সপ্রেসকেই চুজ করেছিলাম, তার কারণ নিউ কোচবিহার স্টেশন থেকে, যেটা আমার বাড়ির খুব কাছের স্টেশন, সেখান থেকে এই ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিনই গৌহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:35-এ। আসলে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল 6:10-এ ছেড়ে আসে, আর নিউ জলপাইগুড়ির পরের স্টপেজই নিউ কোচবিহার। বেশ কমফোর্টেবল জার্নি, মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে নিউ কোচবিহার থেকে গৌহাটি পৌঁছতে। ট্রেন মোটামুটি বিফোর টাইমে স্টেশনে ঢুকে গেছে। আমরা স্টেশনের ঠিক উল্টো পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম আপকামিং 4 ডেজের জন্য। তবে কথা এরকমভাবেই বলেছি যে গাড়ি আমাদেরকে আবার গৌহাটি স্টেশনেই ড্রপ করে দেবে যেদিন আমরা আবার গৌহাটি থেকে বাড়ি ফিরে যাব। ফার্স্ট ডেস্টিনেশন অবধি আমরা গাড়ি নিতেই পারতাম ভাড়া করে, কিন্তু আমরা কন্টিনিউ গাড়ি রেখেছি, তার কারণ আমাদের যেখানটায় যাবার কথা সেটা পুরোপুরি অফবিট ডেস্টিনেশন এবং সেখানে গাড়ি পাওয়াটা একটু ঝামেলা। তাই আমরা রিস্ক না নিয়ে একটু বেশি টাকা দিয়েই পুরো 4 দিনের জন্য গাড়ি বুক করে রেখেছিলাম। ঘন্টা দেড়েক জার্নি করার পরই একটু শীত শীত ফিল হচ্ছিল, তাই আমরা রাস্তার সাইডে এই ধাবাটিতে একটুক্ষণের জন্য দাঁড়ালাম। গৌহাটি স্টেশন থেকে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা 80 কিলোমিটার মতো জার্নি অতিক্রম করে প্রথমে এসে পৌঁছলাম উমিয়াম লেকে। আমরা একটু ওপরে চলে এসে ওপর থেকে এই ভিউটা এনজয় করছি। নিচের দিকে নাকি একটা পার্ক আছে, সেখানে টিকিট কেটে এন্ট্রি নেওয়া যায়। এছাড়া স্পিড বোটিং সহ আরও অন্যান্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে আছে। অবশ্যই সবগুলোর জন্য আলাদা চার্জেস আছে। আমি যাইনি তাই ঠিক বলতে পারছি না কীরকম কী চার্জেস। আয়তনে অনেক বড়, প্রায় 225 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকটি। খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে গেলাম শিলং শহরে। এই শহরের 50% ওয়াটার সাপ্লাই উমিয়াম লেক থেকেই নাকি হয়, এটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন। এই শহরে অনেক হোটেল আছে। অধিকাংশ ট্যুরিস্টের প্রথম দিনের জার্নি এখানেই শেষ হয়, কারণ শিলং শহরকে কেন্দ্র করেই অনেক জায়গা ঘোরার মতো আছে। তার মধ্যে একটি এখানকার বিখ্যাত এলিফ্যান্ট ফলস। মেনলি যারা এই শহরে থাকে তারা পরের দিন ঘোরে, কিন্তু আমাদের যাওয়ার পথেই পড়ে, তাই আমরা আজকেই ঘুরে নেব। এখানে ঢোকার জন্য পার হেড 100 টাকা করে টিকিট কেটে নিতে হয়। আমরা ড্রাইভার সমেত আমাদের সবার জন্য টিকিট কেটে নিলাম, তবে পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা আমাদের দিতে হয়নি। রাস্তার দুপাশে গাড়িগুলো যেরকমভাবে রাখা আছে, গেট দিয়ে এন্ট্রি করার পর এই জায়গাগুলোতেই গাড়ি রাখা হয়। ঢুকেই চোখে পড়বে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নেবার একটি জায়গা। সেখান থেকে তোমরা ট্র্যাডিশনাল ড্রেস চাইলে ভাড়া নিতে পারো, নিয়ে নিজেদের পছন্দ মতো ফটোগ্রাফি করতে পারো। আমরা সোজা একটু নিচের দিকে এগিয়ে গেলাম। এটা ওয়াটারফলসের ফার্স্ট ধাপ। টোটাল 3টি ধাপে এই ওয়াটারফলসটিকে দেখা যায়। এটি এর সেকেন্ড ধাপ। ফার্স্ট ধাপে যতটা জল ছিল, সেকেন্ড ধাপে কিন্তু জলের পরিমাণটা একটু কমেছে। যাই হোক, এরপর আমরা আবার সোজা সিঁড়ি বেয়ে থার্ড ধাপ দেখার জন্য নিচের দিকে এগোলাম। সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু আর পিচ্ছল। পাহাড় কেটে সিঁড়িগুলো বানানো হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তারপর অবশ্য আরও ভালো করে কনস্ট্রাকশনস করে সাজানো গোছানো হয়েছে। যাই হোক, এসে পৌঁছলাম থার্ড অর্থাৎ লাস্ট স্টেজে। আকৃতিতে অনেক বড় হওয়ার জন্য ব্রিটিশরা এই ওয়াটারফলসটির নাম রেখেছিল এলিফ্যান্ট ওয়াটারফলস, কারণ জলগুলো যে পাথরে এসে পড়তো সেটা নাকি হাতির সুরের মতো বাঁকা ছিল। ছোট বড় অনেক জলপ্রপাতই শিলং শহরকে ঘিরে রেখেছে, আর এই জলপ্রপাতগুলোই শহরটিকে আরও রহস্যময় করে তোলে। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যের ঠিক আগে আগে বেরোলাম এখান থেকে। একটু চা কফি খেয়ে রওনা দিয়ে দিলাম কিয়াম গ্রামের উদ্দেশ্যে, যেখানে ট্রাভেলার্স নেস্ট বলে একটি হোমস্টে আমরা বুক করে রেখেছি।
পৌঁছতে রাত হয়ে গেছিল আমাদের। পরের দিন সকালবেলার গল্প শুরু করছি এখন থেকে, কারণ এখানেই থাকবো আমরা আগামী 2 দিন। কটেজ সিস্টেমে এখানে ভাড়া প্রোভাইড করে। পার কটেজে 2 জন অ্যাডাল্ট সাথে 1 জন বা 2 জন বেবি অ্যাকসেপ্টেবল। 2500 টাকা করে রুম রেন্ট, এর সাথে জিএসটি অ্যাড হবে, তবে ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। কটেজের ভেতরে 2টো কিউট সানরুফ টাইপের আছে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। বেড যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটি অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যা যা ফেসিলিটিস থাকা দরকার মোটামুটি সবই আছে। তবে আমার কোথাও গিয়ে ফিল হলো যে কটেজগুলো 3 জনের জন্যই ঠিকঠাক। যেহেতু এই প্রপার্টিটি অনেকটা স্পেসিয়াস, তাই যদি কটেজের ভেতরে আর একটু পরিমাণ জায়গা বাড়িয়ে দিত, এই 1 হাত মতো জায়গা যদি বাড়িয়ে দিত, তাহলে আরও বেটার হতো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম সকাল 10টা পর্যন্ত। ব্রেড, অমলেট সাথে চা। এটা কি খাচ্ছ তুমি? চেরাপুঞ্জিতে ঢোকা অলরেডি হয়ে গেছে, 2 কিলোমিটার গাড়ি গেলেই চেরাপুঞ্জিতে ঢুকে যাব। আর এত বৃষ্টি হচ্ছে, আমাদের রেনকোট নেই আমাদের কারোর কাছে, তো সেই জন্য এখন রেনকোট কেনাটা খুব জরুরি হয়ে গেছে। কিচ্ছু চাই না, আমি 15 মিনিটের বৃষ্টির ব্রেক চাই এই মুহূর্তে সেভেন সিস্টারের ভিউ চাই, ক্লিয়ার। বুঝেই গেলে আমরা এখন যাচ্ছি 7 সিস্টার্স দেখতে এই বৃষ্টির মধ্যে। পুরোই পাগল আমরা। তবে রাস্তায় যেতে যেতে এরকম অজস্র অসাধারণ সুন্দর ওয়াটারফলস আমরা দেখতে পেলাম। এদের বৈশিষ্ট্য, এদের জন্ম এবং মৃত্যু দুটোই বর্ষাকালে। বর্ষাকালের বাইরে যদি তোমরা মেঘালয়ে আসো, এদের কিন্তু আর তোমরা দেখতে পাবে না। রাস্তার এক সাইডে গাড়িকে দাঁড় করিয়ে এই ঝড়, বৃষ্টি, হাওয়া সব কিছু মাথায় নিয়ে রাস্তায় নেমেছি শুধু একটু ভালো করে ফিল করব বলে। বর্ষাকালে আসার এটাই মজা, আর এর জন্য পুরো ক্রেডিট যাচ্ছে কি অসাধারণ। রাস্তা দিয়ে যেদিকে তাকাবে সেদিকেই শুধু জলপ্রপাত ঘিরে ধরেছে মেঘালয়কে। বৃষ্টি, জলপ্রপাত, যেখান সেখান থেকে পাগল হয়ে গেছে, পাগল পাগল, সব জায়গা থেকে পাগলের মতো বেরোচ্ছে। আমরা তো জল না দুধ তাই বুঝতে পারছি না, কিন্তু পুরো ভিজে গেছে আমাদের। আমরা 7 সিস্টার্স দেখতে পারবো না, কারণ উল্টো দিকের পাহাড়ে কিছুই দেখা যাচ্ছে না। এখন সব সিস্টার আর নেই, সব গ্র্যান্ডমাদার হয়ে গেছে, ফলসের গ্র্যান্ডমাদার। এত বড় আর এত সুন্দর লাগছে। চলতে চলতেই চোখ পড়লো আরো একটি অসাধারণ ওয়াটারফলসে। এই পয়েন্টটিতে টিকিট কেটে পাহাড়ের ওপরে ওঠার ব্যবস্থা আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আমরা আর ওপরে যাইনি। সোজা আর একটু এগিয়েই চোখে পড়লো আবার একটি অসাধারণ ঝর্ণা। এরপর জার্নি শুরু করলাম সোজা 7 সিস্টার্স ওয়াটারফলসের ওই দিকটাতে। বৃষ্টি খানিকক্ষণের জন্য কমেছিল, কিন্তু কোথায় কি, সেই যখন ওখানে পৌঁছলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। গাড়ি এসে দাঁড়িয়েছে 7 সিস্টার ওয়াটারফলসের সামনে।
এত বৃষ্টি হচ্ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশে কুয়াশা, প্রচণ্ড বৃষ্টি। আমরা রেনকোট কিনে পড়েছি, তারপরেও এত বৃষ্টি হচ্ছে যে এখানে কিছু রেকর্ডিং তো দূরস্থ, সেই সাথে ঠান্ডা লেগে যাচ্ছে, জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে। হাওয়া তো পুরো এবড়ো খেবড়ো হচ্ছে, যার জন্য বৃষ্টিগুলোও কোন দিক থেকে কখন অ্যাটাক করছে কিছু বোঝা যাচ্ছে না। এখানে দাঁড়িয়েই উল্টো পাশের পাহাড়ে দেখা যায় সেভেন সিস্টার্স ওয়াটারফলের অসাধারণ সৌন্দর্য। কিন্তু আমরা তো এখান থেকে শুধু কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে 30 মিনিটসের মতো নিচে গেলে নর্থ ইস্টার্ন ওয়াটারফলস বলে আরও একটা ওয়াটারফলস আছে। 30 মিনিট হেঁটে নিচে গেলে ওই ফলসটা আমরা ক্লিয়ার ভিউ পেতে পারি। প্রচণ্ড স্লিপারি, তো সেই জন্য আর হেঁটে যাওয়ার মতন সিচুয়েশান নেই। এত দূরে এসে সেভেন সিস্টার্স না দেখার একটু দুঃখ তো থাকবেই, তবে সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য দেখতে দেখতেই নিজেদের বুস্ট আপ করার জন্য কফির প্রয়োজন হলো। এই কফিটাই খুব ভালো লাগছে এখানটায়। সব পেলে নষ্ট জীবন। এটা দেখতে আমি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম মেঘালয়ে আসতে চাই। বৃষ্টিটা এক্সেসিভ বৃষ্টি। চেরাপুঞ্জিতে আর কিছু হোক না হোক, যেটা চেরাপুঞ্জির সার্থকতা, যেটা যে সব থেকে বেশি বৃষ্টি হয়, সেই সার্থকতা পূরণ করে দিয়েছে চেরাপুঞ্জি। টু মাচ বৃষ্টি, টু মাচ। কফিটা ধীরে ধীরে মিষ্টির পরিমাণটা বাড়ছে কেন? চিনি আছে, সম্পর্ক গভীরে গেলেই মিষ্টি হয়। অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ ছিঁড়ে কফি মিল্কের অ্যারেঞ্জ হয়েছে, গভীরে যাচ্ছে, মিষ্টি হচ্ছে। বাজে কথা। করে কম নিচে বেশি। হালকা টিফিন করে রওনা দিলাম আমাদের হোমস্টেতে ফেরার জন্য। রাস্তায় আরও বেশ কিছু অসাধারণ সুন্দর ওয়াটারফলস চোখে পড়লো। অলরেডি একবার এগুলো দেখতে দেখতেই গেছি, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। যেটা দেখতে পেলাম না সেটা না পাওয়াই থাক, আর যেটা পেলাম সেটাই বা কম কি। এনার্জি আছে? দাঁতগুলো কোথায় তোমার? দাঁতগুলো ইঁদুর নিয়ে চলে গেছে? কয়েনটা দিয়ে কি করবে তুমি? হ্যাঁ, বাহ, ফেরার পথে এনার্জি সবারই প্রায় তলানিতে, তাই তাড়াতাড়ি করে রুমে ফিরে আমরা ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম খাবার টেবিলে। কি মেনু আজকে আমাদের? আজকে ভাত আছে, মিক্সড ভেজ, অমলেট, ডাল। কেমন হচ্ছে গো খাবারগুলো? কেমন খেতে? আমরা ব্রেকফাস্ট করার সময় লাঞ্চের জন্য ডাল, ভাত, অমলেট আর মিক্সড ভেজের কথা ভুলে গেছিলাম। সেগুলো দিয়েই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর খেতে খেতে প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিল। কিয়াম ট্রাভেলার্স নেস্টে এটা আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা লুচি আর ঘুগনির সহযোগে আমাদের একটা জম্পেশ করে ব্রেকফাস্ট হলো। এরপর আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম এখানকার আরও একটি ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশানে, যেটা কিনা স্যাক্রেড ফরেস্ট। একটা ছোট্ট ট্রেকের মতন হয় এখানে। এই গেটেই আমাদের পার্কিংয়ের জন্য 50 টাকা করে আর পার হেড 30 টাকা করে দিয়ে টিকিট কেটে নিতে হয়। এরপর সোজা আরেকটু এগিয়ে এটাই পার্কিংয়ের এরিয়া। আর যথারীতি তোমরা বুঝতেই পারছো, এখানে এসেও আমরা বৃষ্টিই পেয়েছি। আমি এখন আছি স্যাক্রেড ফরেস্টের সামনে। ওই যে ফরেস্টটা দূরে দেখা যাচ্ছে, এটাই স্যাক্রেড ফরেস্ট। এখানকার লোকাল লোকেরা এই জঙ্গলটাকে ভীষণ পবিত্র বলে মনে করেন। আসার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা যখন ঢুকেছি তখন থেকেই বৃষ্টি। পার্কিং এরিয়ার ঠিক উল্টো পাশেই রয়েছে হেল্প ডেস্ক।
এখান থেকে গাইড পাওয়া যায়। গাইড ছাড়া এই জঙ্গলের ভেতরে অ্যালাউ করে না। গাইডের জন্য 400 টাকা চার্জেস। আর ছোট বাচ্চাদের যারা আছে 12 বছরের নিচে যে বাচ্চাদের বয়স, তাদেরকে কোনো চার্জ লাগছে না। লোকাল মানুষদের মধ্যে এই জঙ্গল নিয়ে অনেক রকম গল্প কথা রয়েছে। তার মধ্যে একটি, জঙ্গলের ভেতরে কেউ যদি ঢোকার পর লেপার্ড দেখতে পারে তাহলে সেটাকে খুব পবিত্র বলে মনে করেন, আর যদি সাপ দেখা যায় তাহলে সেটা খুব অপবিত্র। এখন আমাদের ভাগ্য পরীক্ষা, কোনটা দেখা যাবে এখন। তবে লোকাল লোকেরা ছাড়া এই জঙ্গলের ভেতরে কেউই কিছু খুব একটা দেখতে পেরেছে বলে শোনা যায়নি। উনি আমাদের গাইড দাদা, ওনাকে ভরসা করেই এই জঙ্গলের পথে বৃষ্টি নিয়েই আমরা হেঁটে চলেছি। স্যাক্রেড ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এখানকার একটা থিওরি হচ্ছে এই জঙ্গলটা এতটাই পবিত্র যে এখান থেকে কোনো জিনিস বাইরে নিয়ে যাওয়া যায় না। ইভেন একটা গাছের পাতাও এই জঙ্গলের ভেতর থেকে বাইরে নিয়ে যাওয়া যায় না। যদি নিয়ে যায় তাহলে কি এফেক্ট হতে পারে সেটা কেউ জানে না। আর ওয়েদার তো খুবই খারাপ, অত্যন্ত বৃষ্টি হচ্ছে, আর এই পার্টটাতে মেঘালয়ের খুব বৃষ্টি হয়। এরপর উনি আমাদের এই জঙ্গলকে ঘিরে গড়ে ওঠা অনেক গল্প বলতে লাগলেন। এই জঙ্গলে রুদ্রাক্ষ গাছ আছে এবং সেটা সংখ্যায় অনেক। মেঘালয়ের এই পার্টে এরকমই আরও 3টি স্যাক্রেড ফরেস্ট আছে যেখানে এরকম রুদ্রাক্ষ গাছও আছে। এই রুদ্রাক্ষ গাছটি অনেক বছরের পুরনো, 2 থেকে 300 বছরের কথা বললেন। উনি আমাদেরকে একটা ছোট্ট রুদ্রাক্ষের ফল দেখালেন। আমরা আগস্ট মাসে গেছিলাম, এই সময় রুদ্রাক্ষ গাছের ফুল হয়, আর সেই ফুল থেকে একদম আর্লি স্টেজের ছোট্ট ফল, রুদ্রাক্ষ ফল তৈরি হয়েছিল। সেটাই উনি আমাদেরকে দেখাচ্ছিলেন। বেশ কিছু গাছ ঝড়েও ভেঙে গেছে। এটা 5 বছরের পুরনো রুদ্রাক্ষ গাছ, সরকারের উদ্যোগে নতুন করে লাগানো হয়েছে। 6 মুখী রুদ্রাক্ষ। This is Mukhi, this is 4 Mukhi, and then this is a 3 Mukhi. একটা গাছ থেকে আমরা 6 মুখী, 5 মুখী, 1 মুখী, দ্বিমুখী এই ধরনের রুদ্রাক্ষ পেতে পারি। From the bark and the needle of this leaf, people they know how to make an extract that medicine for cancer treatment. Okay, so this is the main plant. But we don't allow anyone to take. বিভিন্ন রকমের বিরল প্রজাতির গাছের এই জঙ্গলটি ভর্তিই বলা যেতে পারে। এই সব দেখতে দেখতে মৌলিদি খুঁজে পেল জঙ্গলের নাশপাতি। আমরা যেটা খাই সেটা নয়, এটা স্পেশাল, জঙ্গলের না, এটা হয়তো জঙ্গলি। এরপর আরেকটু হেঁটে সামনের দিকে এগিয়ে গিয়েই দেখলাম ঝড়ে একটা অনেক বড় গাছ পড়ে গেছে। আর এই ট্রেকের লাস্ট ডেস্টিনেশন ট্যুরিস্টদের জন্য এইটুকুই। ইস্ট খাসি হিলসের ওপর অবস্থিত এই জঙ্গলটিকে এখানকার লোকাল খাসি ট্রাইবসরা ভগবানের মতো করে পুজো করে থাকেন, এবং এই জঙ্গলটি এতটাই ওনাদের কাছে পবিত্র যে এই জঙ্গল রক্ষা করার জন্য ওনারা প্রয়োজনে প্রাণও দিতে পারেন। 800 বছরেরও বেশি পুরনো এই জঙ্গলে কালের নিয়মে কোনো পরিবর্তনই হয়নি বলে এখানকার লোকাল লোকেরা বিশ্বাস করেন। সেই সাথে বিশেষ বিশেষ দিনে ওনাদের রীতিনীতি মেনেও পুজো অর্চনা করেন ভক্তিভরে। 15 মিনিটের মতো ম্যাক্সিমাম লাগে এখান থেকে যেতে। সম্পূর্ণ ট্রেক কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে এলাম। তারপরের ঘটনা আমি দেখাচ্ছি। ডান্স হচ্ছে, এখানে ভেসে যাচ্ছি তো, যা বৃষ্টি ভেসে যাচ্ছি। একটু আগেই এখানে পরিষ্কার ভিউ দেখা যাচ্ছিল, মুহূর্তের মধ্যে কিরকম হয়ে গেল ওয়েদার। ইভেন পার্কিং এরিয়াটা দেখলেই বোঝা যাবে কিরকম হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেল, মেঘে ঢেকে গেল, বৃষ্টি হালকা তো হচ্ছেই। এত বাজে ওয়েদার পাবো ভাবতে পারিনি সত্যি। হেরিটেজ কটেজগুলো আরেকটা সাইডে আছে, টিকিট কেটে এর ভেতরে এন্ট্রি করা যায়। আমি একটু বাইরে থেকেই রেকর্ড করে তাড়াতাড়ি করে চলে এসেছি। ফিরে গেছি আমাদের রুমে দুপুরের মধ্যে।
স্যাক্রেড ফরেস্ট থেকে দুপুরের মধ্যেই ফিরে চলে এসেছি। এসে লাঞ্চ কমপ্লিট করে আমরা নিজেদের ঘরে বসেই বৃষ্টি দেখছিলাম। এবারের মতো শেষ সন্ধেবেলা আজকে আমরা এখানেই কাটাবো। কে জানে আবার কোনো দিনও আসতে পারবো কি না। তাই বৃষ্টি হচ্ছে না দেখে সন্ধেবেলা আমরা 3 জন বেরিয়ে পড়লাম, মানে আমি, প্রিয়াঙ্কা দি আর অনামিকা দি, পুরো গ্রামটা একটু দেখতে। আলাপ হলো এই দুজন কিউটির সাথে। चॉकलेट खाते हो? दांत में क्या है? क्या नाम है? What is your name? मिठू, what is your name? मिठू, करना। बोलो बाबा। करना। मिठू है। मिठू है। What are you eating? এই যে লোকাল লোকেরা খাসি ভাষা ছাড়া কোনোটাতেই খুব একটা বেশি সড়গড় নয়। হিন্দিটা একদমই কম বোঝে আর ইংলিশটা মোটামুটি কাজ চালিয়ে নেয়। যাই হোক, ওদেরকে বাড়ি যেতে দিয়ে আমরা এগিয়ে গেলাম আরেকটা দিকে। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলোই ইস্ট খাসি হিলস। রাস্তার দুধারে চাষের জমি। গ্রামের লোকেরা এখানে নিজেদের প্রয়োজনীয় ফসল ফলায়। এখানে ধান চাষও কিন্তু হয় প্রচুর। সন্ধেবেলাটা এই গ্রামটায় ঘুরে তারপর ফিরে গেলাম নিজেদের রুমে। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এই গ্রামে 2 দিন কাটানোর। কোনো বাইরের লোকের ভিড় নেই, মনে হলো পুরো গ্রামে আমরা কয়জনই আছি শুধু বাইরের লোক। যাই হোক, ফিরে গিয়ে দেখি রুমে কারেন্ট নেই, আর আমার ফোনে তখন 0 চার্জ। আর ওদের যে জেনারেটর ছিল সেই জেনারেটরেরও কিছু একটা ইস্যু হয়েছিল, যার জন্য কারেন্ট আসতে একটু টাইম লেগেছে। যখন কারেন্ট এসেছে তখন অলরেডি আমাদের খাবারের টাইম হয়ে গেছে। সকালবেলায় আমাদের বেরোনোর ছিল পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। অন্ধকারের মধ্যে কিছু জিনিস গোছগাছও করার ছিল, সব মিলে আর ভিডিও করে ওঠার সুযোগ হয়ে ওঠেনি। এটা পরের দিন সকালের ক্লিপস। এই রাস্তাটা ধরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশনে, যেটার ভিডিও অলরেডি তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। এবারের ভিডিওটা আমি একটু অন্যভাবে শেয়ার করেছি তোমাদের সাথে। পরের দিনের ট্রিপটা আগে শেয়ার করেছি আর আগের দিনের ট্রিপগুলো তোমাদের সাথে এখন শেয়ার করলাম। এই ট্রিপটাকে অনেকভাবেই করা যেতে পারে। শিলংয়ে 1 রাত থেকে এখানে থাকা যেতে পারে, বা এখানে থেকে সরাসরি স্টেশনে গিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যাওয়া যেতে পারে, বা আমরা যেরকম এখানটায় থেকে আরেকটা ডেস্টিনেশনে গেছি সেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানসে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো চাইলে। সেরকমভাবেও ট্রিপটিকে অ্যারেঞ্জ করা যেতে পারে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মতো এই ট্রিপটিকে অ্যারেঞ্জ করে নিও। ডিস্টেন্স কম বেশি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকমই লাগে, কারণ রাস্তা ভালো আর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই অনায়াসে চলে যাওয়া যায় অনেকটা ডিস্টেন্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এরকমই কোনো একটি নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।